জলবায়ু ঋণের যত্রতত্র ব্যবহারে ঝুঁকি বাড়ছে বাংলাদেশে। কপ সম্মেলনে ৩০,০০০ কোটি ডলার বরাদ্দের ঘোষণা। রাস্তা থেকেই দাবি আদায়ের ঘোষণা ব্যাটারি চালিত রিকশা চালকদের। ১১টায় রাজধানীর প্রেস ক্লাবের সামনে অবস্থান। দুপুরে শপথ নিচ্ছেন নতুন সিইসি সহ আরো ৪ কমিশনার। সুপ্রিম কোর্টের শপথ পড়াবেন প্রধান বিচারপতি। এবং তাজরিন ফ্যাশনের অগ্নি দুর্ঘটনার ভয়ালো দিন আজ। এক যুগেও পুনর্বাসিত না হওয়ায় আক্ষেপ বহু আহতের। যারা মরে গেছে এরাই ভালো কাম করছে, আর আমরা যে বাইসা আছি এরা দেহটা শেষ আমাদের। তো গার্মেন্টস চালু করলে চালু করুক, নাহলে আমাদের পুনর্বাসন বানায় দেয়। স্বাগত এখন বাণিজ্যে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছি আমি নাজমুস সাকিব। জলবায়ু পরিবর্তনের কারণে 2100 সাল নাগাদ বাংলাদেশের 42% ভূমি সাগরে তলিয়ে যাবার কথা উঠে এসেছে অনেক গবেষণায়। ক্ষতি এখন স্পষ্ট দৃশ্যমান উপকূলীয় পটুয়াখালী, ভোলা ও হাতিয়ায়। তার উপরে জলবায়ু তহবিলের অনুদান মাত্র 4.9%, আর বাকিটা ঋণ, যার বেশিরভাগই গত সরকার ব্যয় করেছে অপরিকল্পিতভাবে। তবে জলবায়ু তহবিল ও ঋণের অর্থ সঠিকভাবে ব্যবহারের আশ্বাস দিয়েছেন পরিবেশ উপদেষ্টা। আর বিশ্লেষকরা বলছেন অনেক ক্ষেত্রেই মওকুফ করা উচিত জলবায়ু ঋণ। বিস্তারিত শাহাদাত অভ্রর প্রতিবেদনে। বঙ্গোপসাগরের তীরবর্তী এই এলাকাটি সিডর থেকে শুরু করে ঘূর্ণিঝড় রেমালের একের পর এক প্রাকৃতিক দুর্যোগে জর্জরিত। এই সংগ্রামী অঞ্চলের মানুষের একজন দুলালী বেগম, যিনি নদীর গর্ভে হারিয়েছেন বাবার ভিটা। আমার বাবার বাড়ি আপনার 150 থেকে 200 বছর আগের বাড়ি, পুরনো বাড়ি। ওই বাড়িটার নাম আগে জমিদার বাড়ি বলতো। আমি এখন গল্প শুনি, কিন্তু জমিদার বাড়ির তো আমি কিছু দেখতে পাচ্ছি না। ভাঙতেছে এক পর্যায়ে যখন দেখতেছে যা হায় রে হায় সবকিছু নিয়ে যেতেছে, তখন আমার আম্মা ওইখান থেকে বাসায় আসার সাথে সাথে স্টপ করে। পাশের জেলা ভোলায় প্রায় 300 বর্গ কিলোমিটার ভূমি ইতিমধ্যেই পানির গভীরে তলিয়ে গেছে। 2050 সালের মধ্যে সাগরের উচ্চতা 23 সেন্টিমিটার বেড়ে দেশের 18% ভূমি তলিয়ে যাবে। গবেষণা বলছে 2009 সালে মাথাপিছু জলবায়ু ঋণ $2 ছিল, যা 2022 সালে এসে বেড়ে দাঁড়িয়েছে প্রায় $80। ক্ষতিগ্রস্ত যারা, তাদের উপরই বেড়েছে আরও ঋণের বোঝা। জলবায়ু পরিবর্তন প্রভাব মোকাবেলার জন্য উন্নত বিশ্ব থেকে যেই সহযোগিতা আসছে, সেই সহযোগিতা মূলত আসছে ঋণ হিসেবে। যেটি অনুদান আসছে তার পরিমাণ খুবই ক্ষুদ্র, যার ফলে বর্তমানে বাংলাদেশের প্রত্যেক মানুষের উপর জলবায়ু ঋণ হয়ে দাঁড়িয়েছে ৯,৫০০ টাকা। এই ঋণ কি শুধুই ঋণ হয়ে থাকবে, নাকি কোনোভাবে প্রভাব ফেলবে বাংলাদেশের জলবায়ু পরিবর্তনে? প্রত্যেক জনের উপর ৯,৫০০ টাকা করে ঋণের বোঝা আমরা কিন্তু রয়েছে আমাদের। অথচ কথা ছিল যে এই তহবিলগুলো আসবে বিভিন্ন গ্র্যান্ট থেকে, বিভিন্ন ডোনেট থেকে, পার্টিকুলারলি গ্রিন ক্লাইমেট ফান্ড, যার কথা আমরা বারবার শুনি। গ্রিন ক্লাইমেট ফান্ড কমিট করেছে প্রতি বছর তারা $100 বিলিয়ন দিবে। তারা কিন্তু সেটার 3 থেকে 5% দিতে পারছে না। জলবায়ু ঋণের ফাঁদে পড়ি আমরা, তাহলে কিন্তু আর ঝুঁকি মোকাবেলা দূরের কথা, আমাদের অর্থনৈতিক অগ্রযাত্রায় আমাদেরকে বাধার সম্মুখীন হবে। এই ক্ষেত্রে আমাদের দাবি তোলা উচিত সব ধরনের ঋণ মওকুফ করে দেওয়া উচিত। এই ক্ষতিতে যে দেশগুলো ভূমিকা রাখছে, তারা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আর্থিক অনুদান দেওয়ার কথা থাকলেও তাতে আছে শুভঙ্করের ফাঁকি। গ্রিন ক্লাইমেট ফান্ডের প্রস্তাব যখন পেশ করা হয় আর যতদিনে তারা দেয়, তখন তো দেশের অবস্থাও চেঞ্জ হয়ে যাচ্ছে। কেন, জলবায়ু পরিবর্তনে আমরা এই বছর
মে মাস থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে আমাদের 5 বার সাইক্লোন, ফ্লাড এগুলো হয়েছে। জলবায়ু সম্পর্কিত বিপর্যয়ের কারণে এদেশের জনগণের বার্ষিক ক্ষতি $3 বিলিয়ন। তবে কেন এই ক্ষতি বহন করবে এদেশের মানুষ যখন সংকট সৃষ্টির জন্য দায়ী অন্য দেশগুলো? 2019 সাল থেকে 2023 সাল পর্যন্ত জলবায়ু তহবিলের টাকায় 332টি প্রকল্প না হলেও এর সিংহভাগই সড়ক বাতি প্রকল্পে ব্যয় হয়েছে। বিগত সরকার জলবায়ু ঋণের ব্যবহার করেছে যত্রতত্র। এবার যে 7টা প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে তার মধ্যে নর্দমা নেই, তার মধ্যে সোলার আছে, কেমন করে বন্যা খরা সহিষ্ণু চাষাবাদ করা হবে সেটা আছে, ট্যানারি শিল্পের যে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা যেখান থেকে জলবায়ুর অন্যতম গ্যাস মিথেন আসছে সেটা নিয়ন্ত্রণের কথা বলা আছে। কাজে এতদিন যা হয়েছে এবার তা হচ্ছে না। বিশ্লেষকদের মতে প্রতি বছর $40 বিলিয়ন প্রয়োজন জলবায়ু পরিবর্তন মোকাবিলায়, কিন্তু $1 বিলিয়নও পাওয়া যাচ্ছে না। এবারের জলবায়ু সম্মেলনে ন্যায্য অনুদানের দাবি জানিয়েছেন বাংলাদেশের প্রতিনিধিরা। শাহাদাত অফরো, এখন, ঢাকা। এদিকে দীর্ঘ আলোচনার পর অবশেষে নতুন একটি জলবায়ু চুক্তিতে সম্মত হয়েছে COP29 অংশগ্রহণকারী প্রায় 200 দেশ। নতুন চুক্তি অনুসারে জলবায়ুর ক্ষতিকর প্রভাব মোকাবেলায় 2035 সাল নাগাদ অনুন্নত দরিদ্র রাষ্ট্রের জন্য বছরে $30,000 কোটি বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। শনিবার আজারবাইজানের বাকুতে নতুন এই চুক্তিতে সম্মত হয়েছেন উন্নত দেশের প্রতিনিধিরা। নানা কারণে সমালোচিত এবারের জলবায়ু সম্মেলনে আদৌ কোনো চুক্তি হবে কিনা এ নিয়ে সংশয় ছিল। বেশ কয়েকটি অনুন্নত রাষ্ট্র দাবি করে যেসব দেশ কার্বন নিঃসরণের জন্য সবচেয়ে বেশি দায়ী তারা এই COP সম্মেলনকে কোনো গুরুত্বই দেন না। নতুন চুক্তি নিয়েও তৈরি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। জাতিসংঘ জলবায়ু সম্মেলনের উন্নত দেশগুলোর কাছে বছরে $130,000 কোটি চেয়েছিল অনুন্নত ও দরিদ্র রাষ্ট্রগুলো। সেখানে মাত্র $30,000 বরাদ্দ পেয়ে খুশি নন তারা। অনুন্নত দেশের প্রতিনিধিরা বলছেন জলবায়ু সম্মেলনের প্রভাব মোকাবিলায় এ অর্থ পর্যাপ্ত নয়। সড়কে অটোরিকশা চলাচলের বৈধতা প্রদানের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে আজ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ব্যাটারি চালিত রিকশা চালকরা। দাবি করছেন উচ্চ আদালতের আদেশ প্রত্যাহারের। এই মুহূর্তে রাজধানী প্রেস ক্লাবের সামনে আছেন সহকর্মী সানি মৃধা। তার কাছে জানবো, সানি জানাবেন যে ব্যাটারি চালিত রিকশা চালকরা আজকে এখনো পর্যন্ত উপস্থিত হয়েছেন কিনা সেখানে, এবং গত কয়েকদিন আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় বেশ ঝামেলা টামেলা হয়েছে, সেক্ষেত্রে প্রশাসনের বা প্রস্তুতি কেমন? সাকিব, আপনাকে জানিয়ে রাখি গতকালকে আসলে ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান ও ইজি বাইকের যে একটা শ্রমিক ইউনিয়ন সংগঠন আছে তারা কিন্তু একটা সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানিয়েছিলেন যে আজকে সকাল 11টা থেকে প্রেস ক্লাবের সামনে 12 দফা অর্থাৎ 12 দফা দাবি নিয়ে তারা আসলে হাজির হবে। তারা গণ অবস্থান কর্মসূচি পালন করবে। তবে এখন পর্যন্ত সেরকম কোনো প্রস্তুতি দেখতে পাচ্ছি না আমরা। সেই সাথে তারা কিন্তু বলেছিলেন যে এই যে গত কয়েকদিনের আন্দোলনে যারা আটক হয়েছে, গ্রেপ্তার হয়েছে, তাদেরকেও কিন্তু মুক্তি করে দিতে হবে। একই সাথে যে অটোরিকশা বা মহানগরীতে ব্যাটারি চালিত যানবাহন বন্ধে যে আদালতের রায় আছে সেই রায়ও কিন্তু প্রত্যাহার করতে হবে। যতক্ষণ পর্যন্ত এই রায় প্রত্যাহার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা সেই আন্দোলন চালিয়ে যাবে। সেই ধারাবাহিকতায় কিন্তু আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি যে আপাতত এখন পর্যন্ত তাদের কোনো অবস্থান কর্মসূচি নেই, অর্থাৎ কেউ এখনও ব্যাটারি চালিত রিক্সা, ভ্যান বা ইজি বাইক শ্রমিক ইউনিয়নের যে নেতাকর্মীরা আছেন বা তাদের যারা আছেন, তারা যে আহ্বান করিয়েছিলেন গণ অবস্থান কর্মসূচি, সেই ধারাবাহিকতায় কিন্তু কেউ এখন পর্যন্ত জমায়েত হয়নি এখানে। তবে আমরা একটা জিনিস আপনাকে জানিয়ে রাখি যে গতকালকে তাদের সেই সংবাদ সম্মেলনের ভিত্তিতে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিন্তু ঊর্ধ্বতন কর্মকর্তা সহ তাদের বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি বেশ ভালোভাবেই এখানে তারা রয়েছে। অর্থাৎ কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে, বা আমরা তো দেখেছি গত কয়েকদিনে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে, হতাহতের ঘটনাও ঘটেছে। বিশেষ করে গত কয়েকদিনে কিন্তু ব্যাটারি চালিত যে তাদের যে আন্দোলন ছিল সেটা কিন্তু তারা সেই দাবিতে হাইকোর্টের রায়ের প্রতিবাদে কিন্তু তারা হচ্ছে যে আন্দোলন করেছে, সেখানে কিন্তু বেশ কিছু আহত হয়েছে বা হতাহতের ঘটনাও ঘটেছে।
তো সেই এমন প্রেক্ষাপটে কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু আগে থেকে, অর্থাৎ তারা এখনও এসে পৌঁছায়নি বা তাদের কোনো লোকজন এখন পর্যন্ত দেখা যাচ্ছে না, তবে এর আগে কিন্তু তারা এসে এখানে জমায়েত হয়েছে। তারা কিন্তু গতকালকে 12 দফা দাবি জানিয়েছে। তার মধ্যে বেশ কিছু দাবি দেয় এমন ছিল যে ব্যাটারি চালিত যানবাহন যেভাবে তারা আমরা দেখেছি রাস্তাঘাটে সর্বোচ্চ তাদের দেখা যায়, সেক্ষেত্রে তাদেরকে লাইসেন্স প্রদান সহ রুট পারমিট দিতে হবে। একই সাথে কিন্তু তাদেরকে যে তাদের এটাকে গণপরিবহন হিসেবে স্বীকৃতি দিতে হবে বলে আমাদেরকে তারা জানিয়েছে। যদি আদালতের প্রধান সড়কগুলো নাও মানে চালাতে দেয় অটোরিকশা, তবে নির্দিষ্ট কিছু সড়কে লিখিতভাবে বা নির্দিষ্ট কিছু সড়কে কিন্তু তাদেরকে রুট পারমিট দেওয়ার আহ্বান কিন্তু তারা জানিয়েছে। একই সাথে আমরা দেখেছি কিন্তু গতকালকে কিন্তু তারা আরও বলেছেন যে এই যে তারা যে আন্দোলনের আহ্বান করেছে বা এখানে যারা গত কয়েকদিনের আন্দোলনে যে বেশ কিছু হতাহতের ঘটনা ঘটেছে, সেখানে কিন্তু বহিরাগত হামলাকারীদের বিরুদ্ধে তারা অভিযোগ এনেছে যে বহিরাগতরা তাদেরকে হামলা করেছে এবং যারা এই হামলার সাথে রিক্সা চালকদের উপর হামলা করেছে তাদের দাবি মতে যারা জড়িত তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। তবে এখন পর্যন্ত আমরা যা দেখতে পেরেছি, যেহেতু সকাল 11টার কথা তারা বলেছেন, সবে মাত্র 10:10 মতো বেজেছে, সেক্ষেত্রে কিন্তু এখন পর্যন্ত তাদের কোনো জমায়েত আমরা দেখতে পাইনি। তো সাকিব অটোরিকশা চালিত যানবাহনের যে গণ অবস্থান কর্মসূচির যে আহ্বান দিয়েছিল, সেই আহ্বানের সবশেষ এই ছিল আমার কাছে। ধন্যবাদ সানি মৃধা আমাদের সঙ্গে যুক্ত ছিলেন। তিনি জানাচ্ছিলেন যে প্রেস ক্লাবের সামনে অটোরিকশা চালকদের যে একটি সমাবেশ হওয়ার কথা, সেই খবর। নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার সহ আজ শপথ নিচ্ছেন নিয়োগপ্রাপ্ত অন্য 4 নির্বাচন কমিশনার। দুপুর 1টার দিকে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাদের শপথ পড়াবেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। এর আগে গত বৃহস্পতিবার সাবেক সচিব ASM নাসির উদ্দিনকে প্রধান করে নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি। নতুন 4 নির্বাচন কমিশনাররা হলেন সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার, অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ আব্দুর রহমানুল মাসুদ, সাবেক যুগ্ম সচিব তহমিদা আহমদ ও অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। আওয়ামী লীগ সরকারের পতনের পর 5 সেপ্টেম্বর কাজী হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন পদত্যাগ করার 2.5 মাস পর গঠিত হলো নতুন এই কমিশন। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের দায়িত্ব পালন করবে নবগঠিত এই কমিশন। সাবেক প্রধান বিচারপতি মোহাম্মদ রুহুল আমিন মারা গেছেন। বেশ কিছুদিন যাবৎ তিনি বার্ধক্যজনিত নানা শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার মৃত্যুতে সুপ্রিম কোর্টের 2টি বিভাগে বিচার কাজ আজ বন্ধ থাকবে। প্রধান বিচারপতির কার্যালয় থেকে এক শোক বার্তা জানানো হয়। রোববার ভোররাত 4:30টার দিকে তিনি রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মঙ্গলবার বাদ জোহর সুপ্রিম কোর্টের মূল ভবনের ভেতরের কোর্টইয়ার্ডে তার জানাজা অনুষ্ঠিত হবে। জানাজায় প্রধান বিচারপতি সহ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা অংশ নেবেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রুহুল আমিন 1981 সালে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী হন। পরে 1992 সালে হাইকোর্ট বিভাগের বিচারপতি নিযুক্ত হন। 2007 সালে 1 মার্চ থেকে 2008 সালের 31 মে পর্যন্ত তিনি প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করেন। দেশের পোশাক খাতে অগ্নি দুর্ঘটনার ভয়াল এক স্মৃতির নাম তাজরিন ফ্যাশন। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশনসের কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান 117 জন শ্রমিক, আহত হন 2 শতাধিক। সেদিন বেঁচে ফেরাদের অনেকেই এখনও ফিরতে পারেনি স্বাভাবিক জীবনে। একযুগেও পুনর্বাসিত না হয় আক্ষেপ আহতদের। হুমায়ুন কবিরের প্রতিবেদন বিস্তারিত। 2012 সালের 24 নভেম্বর অন্যান্য দিনের মতো স্বাভাবিক নিয়মে সকালে কাজে যোগ দেন হাজারো শ্রমিক। সন্ধ্যায় হঠাৎই ভবনের 8 তলায় আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। শ্রমিকদের বাঁচার আকুতিতে ভারী হয়ে ওঠে নিশ্চিন্তপুরের আকাশ বাতাস। প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফিয়ে পড়েন কেউ কেউ, তবে অনেকেই হন পুড়ে অঙ্গার। সব মিলিয়ে নিহতের সংখ্যা দাঁড়ায় 117 জনে। আহত হন বহু শ্রমিক। সেদিনের কথা মনে হলে আজও শিউরে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। কিছু মানুষ লাফায়া পড়ছে চালের উপরে, আর কিছু মানুষ ভিতরে আগুনে পোড়া গেছে। সেই রকম হাহাকার মনে করেন যে আমার জীবনে দেখি নাই। আমি তো বললামই তো আপনার যে মানুষকে যেটু আমরা করব, সাহায্য করব, মানুষ বাঁচার জন্য এত কিছু করছে, কিন্তু বাঁচার কোনো পথ পায়নি তারা। দুর্ঘটনার পর ক্ষতিপূরণের আশায় ছিলেন আহত শ্রমিকরা। 12 বছরে যাদের
অনেকেই মারা গেছেন, কেউ কেউ ফিরে গেছেন গ্রামে। যারা এখনও আশপাশের এলাকায় আছেন তারা চান পুনর্বাসন ও কর্মসংস্থান। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানান শ্রমিক নেতারা। যারা মরে গেছে এরাই ভালো কাম করছে, আর আমরা যে বাইসা আছি এরা দেহটা শেষ আমাদের দুকে দুকে। যে অতি দূরত্ব গার্মেন্টস চালু করলে চালু করুক, নাহলে আমাদের পুনর্বাসন বানায় দেয় আর আমাদের ক্ষতিপূরণ এক জীবনের দিয়ে দেখ, আমাকে বিদায় দেখ, আমরা ঢাকা ছাড়ি বাড়ি যাই আর থাকি না। বিগত সরকারগুলো কিন্তু শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসনের যথাযথ ব্যবস্থা নেয়নি। তো এই সরকারের কাছে আমরা একটা আশা করতে চাই যে শ্রমিকদের চিকিৎসা পুনর্বাসনের ব্যবস্থা নিশ্চিত করবে এবং দায়ী ব্যক্তি দেলোয়ার সহ যারা দায়ী ব্যক্তি তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদের শাস্তি নিশ্চিত করবে, যাতে ভবিষ্যতে এই ধরনের ঘটনা আর কোনো কারখানায় না ঘটে। বিগত সরকার আমলে যেহেতু শ্রমিক হত্যার বিচার করতে পারেনি, এবার আমরা চাইব বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিচার বিভাগ তাহারা সুষ্ঠু তদন্তপূর্বকভাবে এই শ্রমিক হত্যাকাণ্ডের বিচার করবে। অগ্নি দুর্ঘটনার এক যুগেও ক্ষতিপূরণ ও বিচার না পাওয়ার জন্য সরকারসহ সংশ্লিষ্টদের অবহেলাকে দুষছেন ভুক্তভোগীরা। এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কর্মস্থলে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতে যথাযথ উদ্যোগ নেয়ার দাবি তাদের। এখন সাভার। গত 4 বছর বন্ধ উত্তরবঙ্গের বৃহত্তর রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিরাজগঞ্জের জাতীয় জুট মিল। মিলটি বন্ধ থাকায় কর্মহীন রয়েছে কয়েক হাজার শ্রমিক কর্মচারী। এছাড়াও দীর্ঘদিন অব্যবহৃত থাকায় নষ্ট হচ্ছে মিলের মূল্যবান যন্ত্রাংশ। রাষ্ট্রীয় সম্পদ বাঁচাতেও মিলটি চালুর দাবি চাকরিচ্যুত মিলের শ্রমিক সহ সর্বস্তরের মানুষের। ইমরান শেখের ক্যামেরায় রিফাত রহমানের প্রতিবেদন। সিরাজগঞ্জের রায়পুরে 1960 সালে 75 একর জমিতে প্রতিষ্ঠিত হয় নর্দার্ন পিপুল জুট মিল। স্বাধীনতার পর প্রতিষ্ঠানটিকে জাতীয়করণ করে নাম দেওয়া হয় কমি জুট মিল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে মাসে 50 থেকে 60 টন পাট সংগ্রহ করে বিভিন্ন পাটজাত পণ্য উৎপাদন করা হতো এই মিলে, যা দেশের চাহিদা পূরণের পাশাপাশি রপ্তানি হতো দেশের বাইরেও। এই মিলকে ঘিরে কর্মসংস্থান হয় প্রায় 5000 মানুষের। ফলে পরিবর্তন হয় এলাকার আর্থসামাজিক অবস্থার। কিন্তু দুর্নীতি আর আমলাতান্ত্রিক জটিলতা সহ নানা কারণে লোকসানের মুখে 2060 সালে উৎপাদন বন্ধ হয় কারখানাটির। 2011 সালে শ্রমিক কর্মচারীদের আন্দোলনের কারণে জাতীয় জুট মিল নামকরণ করে পুনরায় চালু করা হয় মিলটি। তবে পাট ক্রয়ে নানা জটিলতা ও ঋণে জর্জরিত হয়ে 2019 সালে মিলটি আবারও বন্ধ করে দেয় সরকার। কর্মহীন হয়ে পড়ে মিলে কর্মরত শ্রমিক কর্মচারীরা। চালু বন্ধ, এখন এই মিলে কত গর্ব ছিল, কি উৎসাহ ছিল। 65-66 টন উৎপাদন প্রতিদিন হতো। এখন মিলটা বন্ধ হয়ে যাওয়াতে আমরা বেকার হয়ে গেছি। যাতে মিলটা পুনরায় চালু হয় সেজন্য লোক যাতে বাঁচে। এই মিলটা যেন সর্বপ্রথম আগে চালু হয়, এটাই আমার সরকারের কাছে দাবি। পরবর্তীতে সরকার মিলটিকে বেসরকারি প্রতিষ্ঠানের কাছে 20 বছরের জন্য ভাড়া দিলে স্বল্প পরিসরে উৎপাদনে আসে মিলটি। কিন্তু 1 বছর যেতে না যেতে আবারও বন্ধ হয়ে যায়। মিলটিকে পুনরায় চালুর দাবিতে মানববন্ধন সহ বিভিন্ন কর্মসূচি চালিয়ে আসছে শ্রমিকরা। রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় মিলটি দ্রুত চালুর দাবি তাদের। 26টি যে জুট মিল আছে সেই 26টি জুট মিল জাতীয়ভাবে পুনরায় চালু করার জন্য, এবং সরকার আশ্বস্ত করেছে হয়তো 5-6টা মিল চালু করবে। যদি এই কওমি জুট মিল চালু হয় তাহলে আমাদের কৃষকরা উৎসাহিত হবে পাট উৎপাদন করতে, এবং আমাদের যে বেকারত্ব সেটাও দূর হবে। কর্তৃপক্ষ বলছে সারা দেশে কয়েকটি জুট মিল চালুর উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার। এরই ধারাবাহিকতায় বড় এই পাটকলটি দেখতে পারে আলোর মুখ, আশ্বাস মিল কর্মকর্তার। এই মিল যদি আবার নতুন করে চালু হয়, এলাকার অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, এলাকায় মানে আর্থিক যে উন্নতির ফলে তাদের জীবনযাত্রার মান বৃদ্ধি পাবে, এলাকায় শান্তি শৃঙ্খলা ভালো হবে। মিলটি পুনরায় চালু করে শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবে সরকার, এমনটাই প্রত্যাশা এলাকাবাসী ও সংশ্লিষ্টদের। রিফাত রহমান, এখন সিরাজগঞ্জ।
আবহাওয়া পরিবর্তনের সাথে সাথে চট্টগ্রামে বেড়েছে শীতজনিত নানা রোগ। এতে আশঙ্কাজনকভাবে আক্রান্ত হচ্ছে শিশুরা। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ফয়সাল করিম। ফয়সাল, জানাবেন যে যেহেতু শীতজনিত রোগ বাড়ছে, সেক্ষেত্রে হাসপাতালের চাপ কতটা বেড়েছে এবং কতটা চিকিৎসা পাচ্ছেন তারা হাসপাতাল থেকে? প্রতিদিনই চাপ বাড়ছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে। আমরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের যে বহির্বিভাগ, সেখানে যেমন দেখছি, তেমনি শিশু ওয়ার্ড থেকে শুরু করে যে মেডিসিন ওয়ার্ড, সেগুলোতে দেখছি যে আশঙ্কাজনক হারে রোগী বাড়ছে। এবং মেডিকেল কলেজ হাসপাতালের যে শিশু ওয়ার্ড আছে, সেই শিশু ওয়ার্ডের আমরা যেটি শয্যা আছে, সেখানে দেখেছি 2টি ইউনিট মিলে 84টি শয্যা আছে এবং 84টি শয্যার বিপরীতে রোগী ভর্তি আছে 275 জন, অর্থাৎ 3 গুণেরও বেশি রোগী কিন্তু ভর্তি আছে। এবং চিকিৎসকরা বলছেন যে এদের 70%ই নিউমোনিয়া রোগে আক্রান্ত এবং তারপরে ডায়রিয়া রোগেও কিন্তু প্রচুর রোগী আসছে। এবং চট্টগ্রাম নগর ছাড়াও চট্টগ্রাম নগরের বাইরের যে উপজেলাগুলো আছে, ফেনী কিংবা নোয়াখালী, কুমিল্লার রোগীও কিন্তু এখানে এসে থাকে। এবং আমরা যেটি দেখছি যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডেও কিন্তু 2 থেকে 3 গুণ বাড়তি রোগী আছে। এবং হাসপাতালের যে বহির্বিভাগ আছে, সেখানে কিন্তু প্রতিদিনই নতুন করে যে শীতজনিত রোগী বা যারা শ্বাসকষ্ট, হাঁচি কাশি বা জ্বর সর্দি নিয়ে কিন্তু প্রচুর রোগী আসছে। এবং গতকাল কিন্তু চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগ, যে শিশু ওয়ার্ডের যে বহির্বিভাগ আছে, সেখানে রোগী ছিল 2 শতাধিক এবং এটি কিন্তু প্রতিদিনই 50 থেকে 60 জন করে বাড়ছে বলে জানিয়েছেন যারা হাসপাতাল কর্তৃপক্ষ আছে। এবং হাসপাতালের পরিচালক জানিয়েছেন যে আসলে এই শীতজনিত রোগের যে প্রকোপ, সেটিকে ঠেকানোর জন্য তারা পর্যাপ্ত প্রস্তুতি নিয়েছেন। বিশেষ করে ডিসেম্বরের শুরু থেকে কিন্তু এই রোগটি প্রতি বছরই একটি হুমকি হয়ে দাঁড়ায় নগরবাসী কিংবা যারা সাধারণ মানুষ আছেন। তো চিকিৎসকরা জানিয়েছেন যাতে এই সময়টাতে আসলে যদি কোনো ধরনের জ্বর সর্দি কাশি দেখা দেয়, সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হতে। এবং এখন যেহেতু ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, তার সাথে এই শীতজনিত রোগের প্রকোপ বাড়ছে, সেজন্য এক ধরনের দ্বিধায় পড়ে যান অভিভাবকরা। সেই বিষয়টি দূর করার জন্য সর্দি কাশি হলে বা জ্বর হলে সাথে সাথে চিকিৎসকের শরণাপন্ন হয়ে প্রয়োজনীয় টেস্টগুলো করার জন্য তারা আহ্বান জানাচ্ছেন। সাকিব। ধন্যবাদ ফয়সাল। ফয়সাল করিম যুক্ত ছিলেন আমাদের সঙ্গে। তিনি জানাচ্ছিলেন যে শীতজনিত রোগের কারণে হাসপাতালে অর্থাৎ চট্টগ্রামে যে রোগী বাড়ছে সেই খবর। নওগাঁয় শুরু হয়েছে ন্যায্য মূল্যের দোকান। এখানে বাজার তুলনায় কম দামে মিলছে আলু, পেঁয়াজ, ডিম। এ নিয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন নওগাঁ সদরের উপজেলা পরিষদ বাজার থেকে সহকর্মী আব্বাস আলী। আব্বাস, জানাবেন যে একজন ক্রেতা কতটুকু পণ্য নিতে পারছেন এবং ক্রেতাদের ভিড় কতটা? সাকিব, হাট বাজারগুলোতে এখন শীতকালীন বিভিন্ন ধরনের শাকসবজির ব্যাপক সমারোহ রয়েছে। আর এইসব শাকসবজি জেলার বিভিন্ন উপজেলার মাঠগুলোতে চাষাবাদ করা হচ্ছে। আসলে তারপরও দেখা যাচ্ছে এই সবজির বাজার বেশ চড়া। আর এই সব সবজি কিনতে যখন ক্রেতারা বাজারে যাচ্ছেন, দাম শুনে এবং অনেকেই কিনতে গিয়ে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আর এইসব থেকে উত্তরণের জন্য নওগাঁ সদর উপজেলা পরিষদ থেকে ব্যতিক্রমী উদ্যোগ নেওয়া হয়েছে, অর্থাৎ ন্যায্য মূল্যের দোকান চালু করা হয়েছে। গতকাল এই দোকানটি চালু করা হয়েছে এবং এই দোকানটি চালুর পর থেকে ব্যাপক সাড়া মিলেছে। যদি বলা যায় যে বাহিরের খুচরা বাজারে যেসব এই পণ্যগুলো বিক্রি হচ্ছে, সেখান থেকে এই দোকানে কিছুটা কম দামে ক্রেতারা কিনতে পারছেন। আর এই দোকানে আলু, পেঁয়াজ, ডিম এবং ফুলকপি আপাতত কিনতে পাওয়া যাচ্ছে। বাহিরের দোকানের সঙ্গে যদি এই দোকানের পণ্যের মূল্য কিছুটা পার্থক্য করা যায়, যে আলু বাহিরের দোকানে বিক্রি হচ্ছে 70 থেকে 72 টাকা, পেঁয়াজ বাহিরের দোকানে 120 টাকা বিক্রি হলো, এখানে বিক্রি হচ্ছে 105 টাকা। ডিম বাহিরে 48 টাকা হালি এবং এই দোকানে বিক্রি হচ্ছে 45 টাকা হালি। ফুলকপি বাহিরে 65 থেকে 70 টাকা কেজি বিক্রি হচ্ছে, আর এই দোকানে বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। একজন ক্রেতা এই দোকান থেকে 2 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, 2 হালি ডিম এবং 2 কেজি পর্যন্ত ফুলকপি কিনতে পারবেন। দামের হিসেবে যদি বলা যায় যে একজন ক্রেতা এক প্যাকেজ যদি এই দোকান থেকে কিনেন, সেক্ষেত্রে 40 থেকে 45 টাকা পর্যন্ত তিনি কম দামে এই দোকান থেকে কিনতে পারছেন। উপজেলা নির্বাহী অফিসার রবিন শেখের সঙ্গে কথা হয়েছে। তিনি জানিয়েছেন যে এইসব পণ্য আসলে কৃষকদের কাছ থেকে কিনে এখানে কিছুটা কম দামে অর্থাৎ স্বল্প লাভে তারা বিক্রি করছেন। এবং বলা যাচ্ছে যে যদি এই বাজারে ভালো দোকানের যদি ভালো সাড়া পাওয়া যায়, পর্যায়ক্রমে
জেলার আরো 10টি উপজেলায় চালু করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। তো এই ছিল আমার কাছে এই ন্যায্য মূল্যের দোকান থেকে সবশেষ। ধন্যবাদ আব্বাস। আব্বাস আলী যুক্ত ছিলেন আমাদের সঙ্গে এবং তিনি নওগাঁ থেকে যে বাজার মূল্য সেই খবর জানাচ্ছিলেন। শপথ গ্রহণের পর যুক্তরাষ্ট্রের অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে মাঠে নামবে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন, এমন আলোচনা যখন বিশ্বের সব গণমাধ্যমে, ঠিক তখনই মেক্সিকো সীমান্তে বেড়েছে অভিবাসীদের ঢল। গেল শুক্রবার প্রাণের মায়া ত্যাগ করে মেক্সিকোর ভেরাক্রুজ রাজ্য থেকে একটি মালবাহী ট্রেনে উঠে পড়েন কয়েকশো অভিবাসী। জায়গা সংকুলন না হওয়ায় বাদ পড়েনি ট্রেনের ছাদ বা দুটি বগির সংযোগস্থল। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। একটি ট্রেন কি শত শত অভিবাসন প্রত্যাশীর ভাগ্য বদলাতে পারে? শুক্রবার ইউএস মেক্সিকো সীমান্তগামী একটি কার্গো ট্রেনে অভিবাসীরা যেভাবে ওঠার চেষ্টা করছিলেন তা দেখে মনে হবে এই ট্রেন মিস করলে হয়তো তাদের জীবন থেকেই হারিয়ে যাবে সুবর্ণ কোনো সুযোগ। উন্নত জীবন আর অর্থনৈতিক নিরাপত্তার আশায় কয়েক মাইল পাড়ি দিয়ে শুক্রবার মেক্সিকোর বন্দরনগরী কোয়ার্টজো কোয়ালকোসে জড়ো হয়েছেন হাজারো শরণার্থী। ভেরাক্রুজ রাজ্যের এই স্টেশনে বাবা মায়ের হাত ধরে এসেছে ছোট্ট শিশু। বিপদের তোয়াক্কা না করে অবলীলায় শিশুদের ট্রেনের ছাদে উঠিয়ে দিচ্ছেন অভিভাবকরা। জীবনের ঝুঁকি নিয়ে যারা এই মালবাহী ট্রেনে ওঠার চেষ্টা করছেন তাদের কাছে দুর্ঘটনার চেয়ে বড় ভাবনার বিষয় অর্থনৈতিক মুক্তি। কারণ এর আগে এভাবে ট্রেনে চড়তে গিয়ে প্রাণ হারিয়েছেন বা পঙ্গু হয়েছেন এমন অভিবাসীর সংখ্যা কম নয়। তবুও উন্নত দেশে বসবাসের স্বপ্নে বিভোর এই অভিবাসীরা মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের টেক্সাসে পাড়ি জমানোর আশা করেন। Siempre tienen más miedo de migración que de nadie. Te estás escondiendo por caminos donde no debes entrar de huida de migración. Entonces ellos dicen que están para salvaguardarte, pero en realidad te están empujando a lugares muy peligrosos y ahí es donde hay secuestros y hay todo lo que pasa. যুক্তরাষ্ট্রে প্রতি বছর পাড়ি জমানো অভিবাসীদের মধ্যে মেক্সিকো সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারীর সংখ্যা সবচেয়ে বেশি। ইউএস মেক্সিকো দেয়াল নির্মাণ, স্মরণকালের সবচেয়ে কঠোর অভিবাসন নীতি কিংবা সর্বোচ্চ সংখ্যক অভিবাসীকে দেশে ফেরত পাঠানো, এমন নানা ঘোষণা দিয়ে নিজের অভিবাসন বিরোধী অবস্থান স্পষ্ট করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট পদে ট্রাম্পের শপথ গ্রহণ অর্থাৎ 20 জানুয়ারির পর যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করার বেআইনি পদ্ধতিটি আগের চেয়ে আরও অনেক বেশি কঠিন হতে পারে এমন আশঙ্কায় তড়িঘড়ি করেই সীমান্তে জড়ো হচ্ছেন অনেক অভিবাসী। আর ট্রাম্পের অভিবাসন নীতি জেনেও ভেনিজুয়েলা থেকে মেক্সিকোতে আসা অভিবাসীরা এখনও আস্থা রাখছেন ইউএস প্রেসিডেন্ট ইলেক্টের ওপর। Si él retoma la presidencia, igual tenemos una esperanza, estamos esperanzados de que igual él haga una excepción por nosotros los venezolanos y গেল সপ্তাহে ট্রুথ সোশ্যালে একটি পোস্টের মাধ্যমে ট্রাম্প নিশ্চিত করেন সীমান্ত পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনে ন্যাশনাল ইমার্জেন্সি জারি করা হবে, নামানো হবে সেনাবাহিনী। বিশেষজ্ঞরা মনে করেন এই পরিকল্পনা বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্রে অবৈধভাবে পাড়ি জমানোর চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে অভিবাসন প্রত্যাশীদের। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। স্মরণকালের অন্যতম ভয়াবহ দূষণে নাকাল হয়ে আগাছা না পুড়িয়ে বিকল্প পথ খুঁজছেন ভারতের কৃষকরা। এর মধ্যে পরিবেশ বান্ধব উপায়ে কৃষিক্ষেত পরিষ্কারের পদ্ধতি বেছে নিয়েছেন পাঞ্জাবের একদল কৃষক। ক্ষেত প্রস্তুতে বিকল্প পদ্ধতিতে আগাছা নষ্টে সরকারের সাহায্য চান বাকিরা। বিস্তারিত জানাচ্ছেন নুজহাত কামাল। চলতি মাসে বায়ু দূষণে অপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। 3 সপ্তাহের বেশি সময় ধরে বিশ্বের সবচেয়ে দূষিত নগরীর তালিকার শীর্ষে দেশ দুটির একাধিক শহর। শনিবারও ছিল না ব্যতিক্রম। इतने परेशान है ये आँखों में जाने किसी ने मिर्च डाल दी, ऐसे करके मिर्च लगती है आँखों में, आगे मिचती है, पानी चलता है आँखों में से। চলতি মাসে ভারতের রাজধানী দিল্লি এবং পাকিস্তানের দ্বিতীয় বৃহৎ শহর লাহোরে বায়ুমান সূচক 2000 পার হয়েছিল, যেখানে মানব স্বাস্থ্যের জন্য নিরাপদ সীমা সর্বোচ্চ 300। বিষাক্ত বাতাস আর ধোঁয়াশার পুরো আস্তরে ঢেকে গিয়েছিল বিস্তীর্ণ অঞ্চল। বাতাসে ধাতব কণা PM2.5 এর পরিমাণ বেড়ে দাঁড়িয়েছিল মানব দেহে সহনসীমার 150 থেকে 200 গুণে। সব মিলিয়ে আক্ষরিক অর্থেই বিষাক্ত গ্যাস চেম্বারে রূপ নেয় মানুষের বসতি। তীব্র দূষণে শ্বাস প্রশ্বাসের জটিলতা সহ নানা রোগে অসুস্থ হয়ে হাসপাতালের দ্বারস্থ হন লাখো মানুষ। पॉल्यूशन बहुत ज़्यादा हो रहा है, धुआं हो रहा है, दिख भी नहीं ढंग से कुछ, और सांस में दिक्कत हो रही थी बहुत ज़्यादा, गले में दर्द हो रहा है, देखो आवाज़ दब रही है।
দূষণ সারা বছর হলেও প্রতি শীতে ঘন কুয়াশা, কম তাপমাত্রা, বাতাস ভারী হওয়া ইত্যাদি কারণে তীব্র ধোঁয়াশায় ঢেকে যায় দুই দেশের বড় অংশ। যানবাহন ও কলকারখানার কার্বন নিঃসরণের পাশাপাশি ফসল উত্তোলন শেষে এ সময়ে খেতে আগাছা পোড়ানো ধোঁয়াকেও দূষণের বড় কারণ হিসেবে দায়ী করা হয়। The main contributor for this period is agriculture residue burning and vehicular emission. This agriculture residue burning is really it's an episodic thing, because after harvesting the farmers try to clean up their farms very fast and they find out the very easy way to burn it. প্রতিবেশী দুই দেশেই সমস্যা এক। দূষিত বাতাসের সবচেয়ে বিপাকে সীমান্তবর্তী পাঞ্জাব প্রদেশ। ভারতের রুটির ঝুড়ি খ্যাত পাঞ্জাব ও হরিয়ানা প্রদেশে ধানের মৌসুম শেষে গমের বীজ বপনের জন্য ক্ষেত প্রস্তুত করতে 20 থেকে 25 দিন চলে আগাছা পোড়ানোর কাজ। তবে এবছর দূষণের ভয়াবহতায় গম রোপণে পরিবেশ বান্ধব পথ অবলম্বন করছেন পাঞ্জাবের অনেক কৃষক। इधर तो कल्टीवेट होके हुआ, ये मल्चिंग विधि है। इससे बीज को पानी लगाना पड़ता है, ऊपर से जो पराली है वो उसको हीट दे देगा। जब पराली का हीट आएगा तो बीज जर्मिनेट हो जाएगा और इसका खाद बनेगा। কৃষকদের এ কাজে সাহায্য করছে একটি বেসরকারি সাহায্য সংস্থা। আগাছা পুড়িয়ে দূষণ বাড়ানোর পরিবর্তে পরিষ্কার ও পরিবেশ বান্ধব মালচিং পদ্ধতি বেছে নিতে কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির কাজ করছে সংস্থাটি। सभी जगह तो अभी सभी किसान चाहते हैं कि छुटकारा हो जाए, आग कोई नहीं लगाना चाहता सर, लेकिन ये है कि जैसे सभी अभी ट्रायल चल रहे हैं तो जो लोग थोड़ा बहुत चेंज कर रहे हैं सर, वो तो इसमें मतलब सबसे बढ़िया तरीका है मल्चिंग। মাটির ওপরের অংশ থেকে চাষাবাদ করার পদ্ধতিকে বলা হয় মালচিং। এ পদ্ধতিতে মাটির ওপরে গাছের পাতা, ঘাস, ডালপালা, শস্যের আগাছা, খড় ইত্যাদি বিছিয়ে জমির আর্দ্রতা রক্ষা ও উর্বরতা বৃদ্ধি করা হয়। ট্র্যাক্টরের সঙ্গে আগাছা কাটা এবং বীজ বপনের যন্ত্র যোগ করে মালচিং পদ্ধতিতে কাজ করেন কৃষকরা। जो मल्चिंग वाला तरीका है उसकी बिजाई की अगर बात करें, मानो एक आदमी 2 एकड़ कर रहा था, वो 25 एकड़ तक चला गया है। एक गांव में 2 किसान इससे कर रहे थे, तो वहां पर अभी 20 किसान खड़े हुए हैं कि हमारा बिजाई कर दो, हमारा कर दो, लेकिन मशीन की अवेलेबिलिटी अभी इतनी नहीं है। খেতে আগাছা না পুড়িয়ে পরিষ্কার ও পরিবেশ বান্ধব পদ্ধতি অবলম্বন ব্যয়বহুল। এতে সরকারের কাছ থেকে আর্থিক সহযোগিতা দরকার বলে মত কৃষকদের। নুজহাত কামাল, এখন বিশ্ব। শ্রীলঙ্কার জন্য 290 কোটি মার্কিন ডলার সহায়তা প্যাকেজের তৃতীয় পর্যালোচনা অনুমোদন করেছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এর মাধ্যমে দেশটি আরও 30 কোটি 30 লাখ মার্কিন ডলার ঋণ পেতে যাচ্ছে। তবে দক্ষিণ এশিয়ার লঙ্কান অর্থনীতি দুর্বল রয়ে গেছে বলে সতর্ক করেছে সংস্থাটি। বিস্তারিত জানাচ্ছেন তানভীর জনি। 7 দশকেরও বেশি সময়ের মধ্যে 2022 সালে মারাত্মক আর্থিক সংকটে পড়ে শ্রীলঙ্কা। গত বছরের মার্চে আইএমএফের সহায়তা প্যাকেজে কিছুটা স্বস্তি আসে লঙ্কান অর্থনীতিতে। তবে ঋণ পুনর্গঠনে আরও পদক্ষেপ প্রয়োজন দেশটির। শ্রীলঙ্কার জন্য 290 কোটি মার্কিন ডলার সহায়তার তৃতীয় পর্যালোচনা অনুমোদন করে আন্তর্জাতিক মুদ্রা তহবিল। এক বিবৃতিতে আইএমএফ জানায়, শ্রীলঙ্কাকে 1250 কোটি মার্কিন ডলারের বন্ড হোল্ডার ঋণ পুনর্গঠন করতে হবে। এছাড়া জাপান, চীন ও ভারতের মতো ঋণদাতাদের সঙ্গে 1000 কোটি ডলার ঋণ পুনর্গঠন সম্পন্ন করলেই কেবল প্রকল্পটি এগিয়ে নেওয়া সম্ভব। বিবৃতিতে বৈশ্বিক ঋণদাতা সংস্থাটি আরও জানায়, লঙ্কান অর্থনীতিতে পুনরুদ্ধারের লক্ষণ দেখা যাচ্ছে। এখন পর্যন্ত শ্রীলঙ্কাকে মোট 130 কোটি মার্কিন ডলার সহায়তা দেওয়া হচ্ছে। কর রাজস্ব বাড়ানোর লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কার চালিয়ে যেতে হবে শ্রীলঙ্কাকে। I would like to note that the new government's commitment to the program objectives has enhanced confidence and ensures policy continuity. Sustaining the reform momentum is critical to safeguarding the hard-won gains of the program. দক্ষিণ এশিয়ায় দেশটির অর্থনীতি এখনও ঝুঁকির মুখে রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। যদিও তাদের পূর্বাভাস, আগামী বছরে শ্রীলঙ্কার জিডিপি প্রবৃদ্ধি হবে 2.3%। বিশ্বব্যাংকের পূর্বাভাস, আগামী 3 বছরে শ্রীলঙ্কার অর্থনীতিতে প্রবৃদ্ধি হবে 4.4%। অগ্রাধিকার ও লক্ষ্য অর্জনের জন্য একটি প্যাকেজ নিয়ে লঙ্কান সরকারের সঙ্গে একমত হয়েছে আইএমএফ। যথাযথ প্রক্রিয়া শেষে সহায়তা প্যাকেজের চতুর্থ পর্যালোচনা শুরু হবে। তানভীর জনি, এখন বিশ্ব।
এখন বাণিজ্য শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। জলবায়ু ঋণের যত্রতত্র ব্যবহারে ঝুঁকি বাড়ছে বাংলাদেশে। কপ সম্মেলনে 30,000 কোটি ডলার বরাদ্দের ঘোষণা। গাছের গুড়ি ফেলে মোহাম্মদপুরে ব্যাটারি চালিত রিকশা চালকদের অবরোধ, যান চলাচলে বন্ধে জনদুর্ভোগ। দুপুরে শপথ নিচ্ছেন নতুন সিএসি সহ আরও 4 কমিশনার। সুপ্রিম কোর্টের শপথ পড়াবেন প্রধান বিচারপতি। তাজরিন ফ্যাশনের অগ্নি দুর্ঘটনার ভয়াল দিন আজ, এক যুগেও পুনর্বাসিত না হওয়ায় আক্ষেপ বহু আহতের। যারা মরে গেছে এরাই ভালো কাম করছে, আর আমরা যে বাইসা আছি এরা দেহটা শেষ আমাদের। তো গার্মেন্টস চালু করলে চালু করুক, নাহলে আমাদের পুনর্বাসন বানায় দেয়। শেষ করছি এখন বাণিজ্য। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।